সেদিন গাড়ি থেকে লাফ দেওয়ার পর দুর্ভাগ্যবশত বেচারা ম্যানেজার সাহেব কাঁটাযুক্ত গাছের উপরে পড়েন, অতঃপর সেখান থেকে গড়িয়ে পড়ে একটা পাথরের সাথে ধাক্কা খান। হুঁশ থাকতেই কোনো মতে ট্রিম লাইনে কল করে সাহায্য চাওয়ার দৌলতে এই যাত্রায় তিনি বেঁচে যান। অসুস্থতার কারণে এতদিন ছুটিতে থাকলেও আজকে জয়েন করেছেন। আসিয়ান আরও কিছুক্ষণ কথা বলে প্রিমাকে নিয়ে প্রবেশ করে কেবিনের ভিতর। কেবিনের একটা পাশে পুরোটা কাঁচ দ্বারা নির্মিত এবং ভারী পর্দায় আবৃত। ওখান থেকে পুরো শহরের দৃশ্য দেখা যায়। আসিয়ান ব্লেজারটা চেয়ারে খুলে রেখে সেই ভারী পর্দাগুলো সরিয়ে দেয়। মুহূর্তের মাঝে সূর্যের ঝলকানিতে পুরো ঘর আলোকিত হয়ে যায়। আসিয়ান একটা সিঙ্গেল সোফা এবং সেন্টার টেবিল ফ্যানের নিচে এবং সেই রৌদ্রতম জায়গা রেখে ধীর স্বরে প্রিমাকে বলে, আপনার চুলগুলো বেশ ঘন এবং বড়। ওগুলো স্বল্প সময়ে ফ্যানের নিচে শুকাবে না। ওটা দীর্ঘক্ষণ ভেজা চুলে থাকার ফলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। এই রৌদ্রের মৃদু তাপ এবং ফ্যানের বাতাসে হোপফুলি দ্রুত চুলগুলো শুকিয়ে যাবে। এখানে বসতে আপনার অসুবিধা হবে? আসিয়ানের কাণ্ডে এদিকে প্রিমার অভিভূত, অন্যদিকে ভীত। সে ফাঁকা ঢোক গিলে বলল, আসলে আমার উচ্চতা ভীতি আছে, ওখানে বসলে আমি। আসিয়ান বুঝে গেল বাকি কথা। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে পর্দাগুলো পুনরায় ফেলে দিয়ে বলল, এখন কমফোর্টেবল ফিল করছেন? প্রিমা মাথা নাড়িয়ে সায় জানালো। আসিয়ান তার ডেস্কে বসে বলল, ঠিক আছে, তাহলে আপনার কাজগুলো শেষ করে আমাকে রিপোর্ট দেন। অতঃপর দুজনে ব্যস্ত হয়ে পড়ল নিজেদের কাজে। প্রায় ঘন্টাখানেক পর আচমকা কেবিনে নক করার শব্দে পেয়ে আসিয়ান ধীর কণ্ঠে বলল, কাম ইন। একজন স্টাফ হাতে ড্রাইস সুপারসনিক হেয়ার ড্রায়ার বক্স হাতে প্রবেশ করে সেটা আসিয়ানের টেবিলে রেখে বলল, স্যার আপনার পার্সেল। ল্যাপটপ স্ক্রিনে মগ্ন প্রিমা এর দিকটায় খেয়াল করেনি। আসিয়ান গম্ভীর স্বরে বলে, ইউ মে গো নাও। স্টাফ সায় জানিয়ে চলে গেল। আসিয়ান বক্সটা হাতে নিয়ে প্রিমার দিকে এগিয়ে গিয়ে তার মনোযোগ আকর্ষণ করে বলল, আপনার কাঙ্ক্ষিত হেয়ার ড্রায়ার। কেবিন সংলগ্ন একটা মিনি রেস্টরুম আছে। আপনি কাইন্ডলি ভেতরে গিয়ে চুলগুলো প্রপারলি শুকিয়ে নিন। আমি আপাতত মিটিংয়ে যাচ্ছি। আপনি ফাইলগুলো ভালো মতো রিচেক দিয়ে রাখুন। আমি ফিরে এসে ওগুলোর হিসাব দেখব। প্রিমা হতভম্ব মুখে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। মানুষটাকে যত দেখছে তত তার প্রতি সম্মান বেড়ে যাচ্ছে। একটা মানুষ এত নিখুঁতভাবে সব দিকে খেয়াল রাখছে, ব্যাপারটা সত্যি আশ্চর্যজনক। আসিয়ান যাওয়ার পূর্বে পুনরায় বলে যায়, আমরা হানিমুনে নয়, বরং ট্যুরে যাচ্ছি। আপনি চাইলে মিস ফারজানাকে ইনভাইট করতে পারেন। প্রিমা বেশ উচ্ছ্বাসিত হয়। ফোন হাতে ফারজানাকে মেসেজ দিয়ে বলে, বুবু সন্ধ্যার পর ফ্রি হয়ে আমায় নক দিও, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। অতঃপর সারাদিন কাটলো তুমুল ব্যস্ততায়। সন্ধ্যার দিকে অফিস আওয়ার শেষ হতেই ক্লান্ত পায়ে গাড়িতে গিয়ে বসলো প্রিমা। আসিয়ান অন্য কাজে ব্যস্ত থাকায় ড্রাইভার তাকে বাড়ি পৌঁছে দিবে। ব্যাক সিটে উঠে হেডরেস্টে মাথা এলিয়ে দিতেই আকস্মিক তার ফোনে মেসেজ আসলো। বুঝে আসা চোখ দুটো কোনো মতে খুলে মেসেজটা দেখতেই রীতিমতো আতঙ্কে উঠল প্রিমা। একটা প্রাইভেট নাম্বার থেকে মেসেজ এসেছে যাতে লেখা আছে, হেই হানি বানি, তুমি যে খুনি এটা তোমার আদরের সবাই জানে? উফ, জানে না তাই না? আচ্ছা, তাকে জানিয়ে দিলে কেমন হয়? মেসেজটা পড়ে ফাঁকা ঢোক গেল প্রিমা। পরনের শাড়ির আঁচল খামচে ধরে চোখ মুখ খিচে ধরে বলল, যে ভুল আমি করিনি তার শাস্তি আর কত পাবো আল্লাহ। জীবনে একটুখানি সুখের আগমন ঘটতেই তা ছিনিয়ে নেওয়ার জন্য তৎপর কেন হলে? যদি আমার অসুখী দেখতে চাও তাহলে সুখের সন্ধান কেন দিলে? ফজরের আজানের ধ্বনির শব্দে মুখরিত চারপাশ। সুমধুর শব্দ কানে আসতেই আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠে কিছুক্ষণ থম মেরে বিছানাতেই বসে রইল ফারজানা। কাল রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি বেচারির। প্রিমার সাথে কথা বলার পর থেকে মনটা আনজান করছে। উপরন্তু আবার এক অযাচিত প্রস্তাব রক্ষার্থে তাকে ছুটতে হবে শ্রীমঙ্গল। মনের দুশ্চিন্তাগুলোকে দূর করতে অজু শেষে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো ফারজানা। মোনাজাতে এসে অজান্তেই ফুপিয়ে কেঁদে উঠল। ক্রন্দনরত স্বরে খোদা তালার কাছে আর্জি জানালো, হে মাবুদ, মেয়েটার জীবনে আর কোনো বালা মুসিবত দিও না। বাচ্চা মেয়েটা ছোটবেলা থেকে অনাদারে বড় হয়েছে। ওর জীবনে সুখকর মুহূর্তর চেয়ে দুঃখের স্মৃতি বেশি। শেষ পর্যন্ত যখন একটু সুখের সন্ধান দিয়েছ তখন সেটা আর
ছিনিয়ে নিও না। এবার না হয় অন্যায়কারীদের শাস্তি দিও খোদা। নামাজ শেষে ফোলা চোখ মুখ নিয়ে উঠে দাঁড়ালো ফারজানা। একবার ঘড়ির দিকে দৃষ্টিপাত করে দেখলো কেবল 5:15 বাজে। তাকে পিক আপ করতে গাড়ি আসবে 7টায়। খুব একটা সময় নেই বিধায় আলমারি থেকে লাগেজ নামিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ফেললো ফারজানা। কাজের তালে ভাবতে লাগলো সেই বিভীষিকাময় দিনের কথা। আশিয়ানের সাথে পাকাপোক্ত কথোপকথন হওয়ার পর প্রিমা নিরেট কণ্ঠে ফারজানাকে বলেছিল, আমি এই সম্পর্কটাকে একটা সুযোগ দিতে চাই। আল্লাহ তাআলা বোধ হয় এবার আমার কপালে একটু সুখ রেখেছেন। খুব সম্ভবত জীবনে অনাকাঙ্ক্ষিতভাবে সংযুক্ত হওয়া নতুন অধ্যায়টা সুখের পায়রা হিসেবে ধরা দেবে। আমি শেষ পর্যন্ত দেখতে চাই বুবু। ফারজানা কিছুক্ষণ নিশ্চুপ থেকে প্রিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, তোর সিদ্ধান্তে আমার কোনো দ্বিমত নেই, শুধু এতটুকু বলতে চাই জীবনটা কেবল নিছক আশায় ব্যয় করে দিস না। সংসার জীবন মানে অ্যাডজাস্টমেন্ট, তবে সেটা যেন একতরফা না হয়ে যায়। আত্মসম্মান বিকিয়ে সংসার করতে হবে না। তোর বুবু এখনো বেঁচে আছে, তার কুটিরের দরজা আজীবন তোর জন্য খোলা। কাঙ্গাল মেয়েটা অল্প আহ্লাদেই একদম তার বুকের সাথে মিশে গিয়েছিল। নিজেকে ভীষণ শক্তপোক্ত প্রমাণ করতে চাইল প্রিমা আদতেই কেবল একটা হাওয়াই মিঠাই স্বরূপ। নিজেকে ম্যাচিউর প্রমাণ করতে চাইল বাস্তবাদিক অর্থে সে কেবলই একটা ছোট নাদান বাচ্চা, যাকে একটু আদর ভালোবাসা দিলে সহজেই গলে যায়। তার অনুপস্থিতিতে ফারজানার একা একা থাকছে বিধায় রোজ 3 বেলা ফোন করে হাজারটা সতর্ক বার্তা শোনায়। অফিসের লাঞ্চ টাইমে সুরসুর করে তার কাছে এসে থাবা মেরে টিফিন নিজের আয়ত্তে নিয়ে নেয়। প্রিমার পাগলামিগুলো মনে পড়তেই আনমনে হেসে ফেলল ফারজানা। টিফিন বক্সে নুডলসগুলো ঢালতেই আচমকা তার ফোনটা বেজে উঠল। উকি দিতেই দেখলো স্ক্রিনে আননোন নাম্বার ভাসছে। ফোনটা রিসিভ না করে ঝটপট টিফিন বক্সটা হ্যান্ড ব্যাগে নিয়ে আরেক হাতে লাগেজ ধরে টেনে চলল গন্তব্যের দিকে। কুয়াশা আচ্ছন্ন সকাল। ফারজানা গলির মোড়ে আসতেই দেখলো সেই চেনা পরিচিত টয়োটা রোমিয়ন গাড়িটা দাঁড়িয়ে আছে। কপালে ভাঁজ ফেলে সামনে এগোতে নিলেই ভেতর থেকে ড্রাইভিং সিটের দরজা খুলে বেরিয়ে আসলো ইস্তিরাজ। ফারজানায় একটু হকচকিয়ে উঠল, কিন্তু ইস্তিরাজ ভাবশীল ভঙ্গিতে এগিয়ে এসে তার হাতের ব্যাগ প্যাকেজগুলো নিয়ে নির্লিপ্ত সুরে বলল, নিজের ওজন বুঝে ব্যাগ প্যাকেজ ক্যারি করা উচিত। ফারজানা বিরক্ত ভরা কণ্ঠে বলল, নিজের অ্যাবিলিটি বুঝে মানুষের সাথে তর্কে জড়ানো উচিত। ইস্তিরাজ সামনে হাঁটতে হাঁটতে ভ্রু উঁচিয়ে বলল। আপনি আমাকে লুজার বললেন নাকি? ফারজানা গাড়ির দিকে এগোতে এগোতে ভাবশীল কণ্ঠে শুধালো, আপনার ব্রেনের পাশাপাশি শ্রবণ শক্তিতেও সমস্যা দেখা দিয়েছে নাকি? ইস্তিরাজ চোখ মুখ খিচিয়ে বলল, আই সোয়ার মিস ব্যাটারি, এবার আমি নিজের উপর হওয়া সকল নির্যাতনের বদলা নেব। ফারজানা ঠোঁটে ঠোঁট চেপে হাসি আটকে বলে, আই সোয়ার মিস্টার দুঃখের ঠেলাগাড়ি, এবার যেন আপনি সর্বশ্রেষ্ঠ নির্যাতিত পুরুষ হিসাবে নোবেল পান, এমন পদক্ষেপ নিব আমি। ইস্তিরাজের চোখ মুখ খিচিয়ে অপমানটা হজম করে নিয়ে হিসিয়ে বলল, গাড়ির ফ্রন্ট সিটটা আপনার জন্য বরাদ্দ করা হয়েছে। কথাটুকু বলে প্রবলিত একটা দীর্ঘশ্বাস ফেলে বেচারা এগিয়ে গেল লাগেজগুলো জায়গা মতো রাখতে। অন্যদিকে ফারজানা এগিয়ে গেল গাড়ির দিকে। ফ্রন্ট সিটের দরজা খুলে ভেতরে উকি দিতেই তার মনের ভেতরটা প্রশান্তিতে ছেয়ে গেল। গাড়ির ব্যাক সিটের এক পাশে জড়সড়ভাবে বসে আছে আশিয়ান। তার কোলে মাথা রেখে পুরো সিট দখল করে আছে প্রিমা। আশিয়ান তার কাশ্মীরি শালটা প্রিমার ঘুমন্ত শরীরের উপর ব্ল্যাঙ্কেটের মতো জড়িয়ে দিয়েছে। ফারজানাকে তাকিয়ে থাকতে দেখে আশিয়ান অপ্রস্তুত ভঙ্গিতে ধীর স্বরে বলল, কালকে সারা রাত উনি একটুও ঘুমাতে পারেননি। শি নিডস রেস্ট, দ্যাটস ওয়াই। গতকালকের ম্যাসেজটা প্রিমাকে পুরোটাই এলোমেলো করে দিয়েছিল। সারাটা রাত এক ফোঁটাও ঘুমাতে পারেনি বেচারি। প্রিমার অবস্থাটা দেখে আশিয়ানও সারা রাত জেগেছিল। শেষ পর্যন্ত প্রিমা অতিষ্ঠ হয়ে রাত 3টার দিকে স্লিপিং পিল নিয়ে একটু ঘুমিয়েছে। ওর ছটফটানি দেখে আশিয়ানও আর বাধা দেয়নি। আশিয়ানের কথায় আলতো হেসে ফ্রন্ট সিটে উঠে বসে ফারজানা। ধীর স্বরে বলে, সমস্যা নেই।
দুষ্টু স্থিরাজ ড্রাইভিং সিটে উঠে বসতে বসতে ধীর স্বরে বলল, কি বলিস বন্ধু, ভাবিকে সারা রাত জাগিয়ে রেখেছিলি? তুই এতটা হার্টলেস আগে বুঝিনি। আহারে, বেচারি পিচ্ছি ভাবিটা আমার। ডাবল মিনিং কথাটার মানে বুঝে দাঁতে দাঁত পিষল আশিয়ান। ধীর স্বরে চাপা হুঁশিয়ারি দিয়ে বলল, কিপ ইউর মাউথ শাট ইস্তিরাজ। সামান্য আওয়াজও যদি তোর মুখ থেকে বের হয় তাহলে তুই একটা বোকাচন্দ্র। কথার আড়ালে লুকিয়ে থাকা গালিটা ধরতে পেরে মুখে আধার নামলো ইস্তিরাজের। সেলিব্রিটি হওয়ার পরও কোথাও এক ফোঁটা মান সম্মান মিলছে না। সে দুঃখ ভারাক্রান্ত মনে গাড়ি স্টার্ট দিল। শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে খ্যাত ঢাকা থেকে এই স্থানের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। সবুজ সমাহারে বিশালতায় সহজেই ভারাক্রান্ত মন চলমলে হয়ে ওঠে। প্রায় 5 ঘন্টা ড্রাইভ করে অবশেষে রিসোর্ট শ্রীমঙ্গল পৌঁছালো তারা। পথিমধ্যে একবারও গাড়ি থামানো হয়নি। পুরোটা রাস্তা তারজিয়ান, মেহেরিমা এবং প্রিমা ঘুমিয়ে কাটিয়েছে। আশিয়ান সামলেছে প্রিমাকে। ফারজানা হয়েছিল ইস্তিরাজের নীরব সঙ্গী। গাড়ি রিসোর্টের ভাঙ্গাচোরা রাস্তায় আসতেই ইস্তিরাজ হুঁশিয়ারি দিয়ে বলল, রোলার কোস্টারের রাইডের জন্য সবাই প্রস্তুত হও। চারপাশে ঘন অরণ্য থাকায় বেশিরভাগ জায়গায় মেঠো পথ রয়েছে। ভারী যানবাহন চলাচলের ফলে রাস্তার দশা বেহাল। ইস্তিরাজ গাড়িটা মেঠো পথে নামিয়ে আনতেই দরজার ঝাঁকুনি খেল সবাই। ঘুমন্ত তারজিয়ান এবং মেহেরিমা সদরে ধাক্কা খেল সামনের সিটের সাথে। আশিয়ান আগে প্রিমাকে নিজের সাথে জড়িয়ে রেখেছিল বিধায় সে ব্যথা পায়নি, কিন্তু আকস্মিক এমন হয় বেচারির ঘুম উবড়ে গেছে। ভয়ার্ত চোখে পিটপিটে দেখছে আশিয়ানের শান্ত মুখবয়। গাড়ির ঝাঁকুনিতে মোটামুটি সকলেই সজাগ হয়ে গেছে। নিস্তব্ধতা ভেঙে এবার ট্যুরের আমেজ ফিরে এসেছে গাড়িতে। তারজিয়ান ব্যথাপ্রাপ্ত স্থানটা ডোলে আফসোস নিয়ে বলে, শেষমেশ এই ছিল তোমার মনে রাজভাই? সিরিয়াস ভাব নিয়ে বলে, রোলার কোস্টার রাইডের জন্য সবাই প্রস্তুত হও। আমি হুঁশিয়ারি দিয়েছিলাম বাছেতন, কিন্তু তুমি বউয়ের সঙ্গে প্রেমে প্রশান্তিতে ঘুমে মগ্ন ছিলে। সিরাজের কথা শুনে তারজিয়ান বাঁকা হাসলো। মেহেরিমার দিকে একটু এগিয়ে গিয়ে ওর নির্মেত কোমরটা জড়িয়ে ধরলো, অতঃপর হামি তুলে ভাবশীল গলায় বলল, সিঙ্গেল মানুষদের ব্যাচেলর লাইফের দুঃখের কথা ভেবে তাদের 2-4টা ভুল ক্ষমা করাই যায়। তোমাকে মাফ করে দেওয়া হলো রাজভাই, প্লিজ ডোন্ট ক্রাই। তারজিয়ানের সূক্ষ্ম খসাটা ধরতে পেরে ইস্তিরাসে এবার দুঃখ অনুভব করলো। কোন কুনক্ষে যে এই কাপলদের সাথে ট্যুরে এসেছিল কে জানে। ঘুম থেকে ওঠার পর মাথাটা হালকা ঝিমঝিম করছিল বিধায় আশিয়ানের বাহু বন্ধনে লেপ্টে ছিল প্রিমা। পুরোপুরি হুঁশে ফিরতেই সিটকে সরে এলো সে। আশিয়ান ভ্রু কুঁচকে শুধালো, শরীর ঠিক আছে? প্রিমা ইতস্তত করে স্বল্প শব্দে বলল। হুম। আশিয়ান আর কথা বাড়ালো না। এদিকে প্রিমা ফারজানাকে পেয়ে রাজ্যের কথা ঝুড়ে বসলো। ফারজানাও তাল মিলালো তার সাথে। প্রায় 15 মিনিট পর রিসোর্টের ভেতরে প্রবেশ করলো তারা। গাড়িটা পার্কিং এরিয়ায় রেখে সকলেই এগিয়ে গেল রিসেপশনের দিকে। শুরুতেই তাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দেওয়া হলো লেবুর শরবত। রিফ্রেশিং ড্রিঙ্কসে পেয়ে জার্নির ক্লান্তিটা এক নিমিষেই দূর হয়ে গেল সবার। পুরো রিসোর্টটা আগেই বুকিং দেওয়া ছিল বিধায় কোনো রূপ ও ফর্মালিটি ছাড়াই রুমের চাবি নিয়ে নিজেদের ঘরের দিকে এগিয়ে গেল সবাই। পুরো রিসোর্টটা বাহারি রকমের ফুল দিয়ে চমৎকারভাবে সাজানো। এই রিসোর্টের টোটাল 4টা ঘর, একটা অফিস রুম এবং একটা ছোটোখাটো রেস্তোরাঁ রয়েছে। 4টা ঘরের মধ্যে 2টো কাপলদের এবং বাকি 2টো ইস্তিরাজ এবং ফারজানাকে দেওয়া হয়েছে। রিসোর্টের ঘরগুলো দেখতে কিছুটা একতলা বিশিষ্ট বাড়ির মতো। প্রত্যেকটা রুমের আবরণ নিজস্ব নামও রয়েছে। রিসেপশন থেকে রুমের দূরত্ব বেশ খানিকটা। শীতকাল হলেও হুটহাট বৃষ্টি হওয়ার ফলে রাস্তা কিছুটা পিচ্ছিল। প্রথম সারিতে ছিল প্রিমা এবং আশিয়ান। তাদের পেছনে গল্প করতে করতে আসছিল ফারজানা এবং মেহেরিমা। দুজনের জুটি বেশ মিলেছে। তাদের পেছনে হেঁটে আসছিল ইস্তিরাজ এবং তাজরিয়ান। সামান্য এগোতেই কাদাযুক্ত জায়গায় পা পিছলে আকস্মিক পড়ে যেতে নেয় প্রিমা। আশিয়ান তৎক্ষণাৎ তাকে আঁকড়ে ধরে। প্রিমা বেশ ভয় পেয়ে খামচে ধরে আশিয়ানের হুডির আস্তরিন।
ধীরে ধীরে চোখ মেলে তাকাতেই দেখে আশিয়ান অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার চোখের দিকে। পেছন থেকে এই সিনেম্যাটিক দৃশ্য দেখে তারজিয়ান শেষ বাজিয়ে ওঠে। দুষ্টুমি করে ইসরাস গলা ছেড়ে গান ধরে। চোখে চোখ যেই পড়েছে, অ্যান্টিনা ঠিক নড়েছে, হৃদয়ের কানেকশনে তরতাজা সিগন্যাল, আজকাল হঠাৎ করে বুকে বেম্ফারু সরে, তোকে মন দিয়ে এবার বদলেছে দিনকাল। আশিয়ান ঘর থেকে বেরিয়ে এসে প্রিমাকে সাবধানে দাঁড় করালো, কিন্তু বিধিবিধান ঘটনার আকস্মিকতায় বেচারির জুতা ছিঁড়ে গেছে। আশিয়ান আর উপায়ন্তর না পেয়ে এক ঝটকায় কোলে তুলে নিল তাকে। এহন কাণ্ডে পেছন থেকে বেশ হই হুল্লোড়ের শব্দ পাওয়া গেল, কিন্তু আশিয়ান ওসবে তোয়াক্কা করলো না। প্রিমা হকচকিয়ে উঠে বলল। সবার সামনে এভাবে কোলে কেন নিয়েছেন? আশিয়ান ভাবশীল কণ্ঠে জবাব দিল। আপনার সেলফ ব্যালেন্সের কারিশমা দেখে। আরেকটা হলে দুজনকে গড়গড়ি করতে হতো নোংরা পানিতে। প্রিমা মুখ ভার করে রইল। মিনিট খানেকের মাঝে সকলে উপস্থিত হলো নিজেদের রুমে। লম্বা জার্নি করে আসায় কেউ আর ঘুরতে বেরোলো না। উল্টো দুপুরের খাবার খেয়ে সারাটা বিকেল ঘুমিয়ে কাটালো সবাই। নিকোষ কালো আধারে ঢেকে আছে রজনী। আকাশের মেঘের ঘনঘটা বেশ লক্ষণীয়। রিসোর্টের পাশের উঁচু ঢিপিটার মতো জায়গাটায় ছোট্ট একটা রেস্তোরাঁ রয়েছে। এই রেস্তোরাঁ থেকে রিসোর্টের পুরো ভিউটা দেখা যায়। জনব মানব শূন্য রেস্তোরাঁয় বসে আছে আশিয়ান, তারজিয়ান এবং ইস্তিরাজ। তিনজনের মাঝে বেশ গম্ভীর আলোচনা চলছে। চট্টগ্রামের ঘটনাটা কোনোভাবেই অ্যাক্সিডেন্ট হতে পারে না। আশিয়ান বহু আগে টের পেয়েছিল বিষয়টা, বিধায় সে একজন ডিটেকটিভ হায়ার করেছে। কথাটা শুনে ইস্তিরাজ সিগারেটের ধোঁয়া উড়িয়ে ধীর কণ্ঠে বলল। কারোর উপর সন্দেহ আছে তোর? আশিয়ান কয়েকক্ষণ কাল ভেবে বলে। খুব সম্ভবত এটা আরফিদের কাজ। নামটা শ্রবণ ইন্দ্রে পৌঁছানো মাত্র জ্বলন্ত চোখে তাকালো তারজিয়ান। তার ভাবগতি বুঝে আশিয়ান রাশভারী কণ্ঠে বলল। মাথা গরম করিস না। তোর জন্য যদি মেহুকে সাফার করতে হয় তাহলে তোর কপালে দুঃখ আছে। 7 বছর আগের ঘটনা ওখানে মাটি চাপা দিয়ে দে। আমি জাস্ট সন্দেহের কথা বলেছি। যদি সত্যতা প্রমাণিত হয় তবে ওকে কঠিন শাস্তি দেওয়া হবে। এবার সাইকোপ্যাথের মাথা একবার গরম হলে সেটা আর কাঙ্ক্ষিত প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ঠান্ডা হয় না। মস্তিষ্কের ভেতরকার রাগটা দমন করতে পারলেও সূক্ষ্ম মেজাজটা রয়ে গেল তারজিয়ানের হৃদয়ে। আরও কিছুক্ষণ চলল তাদের আলাপ আলোচনা। আচমকা এর মাঝে কয়েক জোড়া পদধ্বনির শব্দ শোনা যায়। সিঁড়ির দিকে তাকাতেই দেখে শাড়ি পরিহিত 3 রমণী হেঁটে আসছে এদিকে। আশিয়ানের চোখ আটকালো প্রিমার মোহনীয় রূপে। হালকা পেলভ শরীরে মিষ্টি কালার শাড়িটা বেশ মানিয়েছে। লম্বা খোলা চুলগুলো তার সৌন্দর্য যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। নজর লাগার ভয়ে আশিয়ান চোখ সরিয়ে গম্ভীর স্বরে ইস্তিরাজকে বলল। সিগারেটটা বাইরে ফেল। আর চোখে প্রিমার দিকে একবার তাকে আলতো হেসে সিগারেটটা বাহিরে ফেলে দিল ইস্তিরাজ। আচমকা তার চোখ পড়ল চারকোল কালার শাড়ি পরিহিত ফারজানার দিকে। মেয়েটাকে দেখলেই তার সিম্পলের মধ্যে গর্জিয়াস মনে হয়। ধরা পড়ার ভয়ে তৎক্ষণাৎ চোখ সরিয়ে আড্ডায় মশগুল হলো সে। আশিয়ান পকেট থেকে একটা মিনি পারফিউম বের করে সেটা স্প্রে করে দিল। এতে রমণীগণ টেবিলের কাছটায় এগিয়ে আসার পূর্বেই সিগারেটের অস্বস্তিকর গন্ধটা ফিকে হয়ে আসলো। মেয়েরা আসার পর আশিয়ান রাতের ডিনার অর্ডার করলো। টুকিটাকি আড্ডা এবং মজার ছলে সকলেই ডিনারে মনোনিবেশ করলো, কিন্তু বেচারি মেহু ঠিকঠাক মতো খেতে পারল না। তার সামনে বসে থাকা একজন অভদ্র পুরুষের অন্তর্ভুক্তি দৃষ্টিতে অস্বস্তিতে গাঢ় হয়ে বসে রইল। মেহেরিমা খুব ভালো মতো জানে তারজিয়ানের এই দৃষ্টির মানে। খানিকক্ষণ পর তার সাথে কি হতে চলছে সেটা ভেবেই বিষম খেলো বেচারি। তারজিয়ান বাঁকা হেসে এগিয়ে দিল পানির গ্লাসটা। মেহেরিমা কাপা হাতে সেটা নিয়ে চুমুক বসাতেই আচমকা পায়ের পাতায় শীতল পুরুষালী পায়ের আলতো স্পর্শ পেল। বেচারি যারপনেই আতঙ্কিত চোখে তাকালো তারজিয়ানের দিকে। তারজিয়ান পুনরায় বাঁকা হেসে ফোনটা হাতে নিয়ে টাইপ করল। সুন্দর শাড়িটা ভেদ করে তোর কোমরে থাকা কামার বন্ধ আমার দৃষ্টি কেড়েছে বৌজান। উদরের মসৃণ ত্বকের সাথে লেপ্টে থাকা চেইনটা দেখে আমার বড় ঈর্ষা হচ্ছে। ব্যক্তিগত প্রপার্টির উপর অন্য কারো ন্যূনতম আধিপত্য আমার সহ্য হয় না জেনেও তুই তাকে প্রশ্রয় দিয়েছিস। এত বড় স্পর্ধা দেখানোর ফলস্বরূপ
কিছু মোহনীয় শাস্তি তুই অবশ্যই ডিজার্ভ করিস। আর ইউ রেডি ফর দ্যাট বৌজান? তারজিয়ান মেসেজটা সেন্ড করতেই মেহেরিমা ফোনটা মৃদু শব্দে বেজে উঠল। ভ্রু কুচকে মেসেজটা চেক করতেই মেহেরিমা আঁতকে উঠল রীতিমতো। বিভ্রান্ত দৃষ্টিতে একবার তারজিয়ানের পানে তাকিয়ে দ্রুত টাইপ করলো। জাস্ট ছবি তোলার জন্য আমরা তিনজনে মিলে সেম আউটফিট পরেছি। আশেপাশে বাহিরের মানুষ নিয়ে বিধায় আমি সাহস পেয়েছিলাম। আম সরি, আর কখনো এমন ভুল হবে না। এবারের মতো মাফ করে দেন প্লিজ। মেহেরিমার মেসেজ দেখে তারজিয়ান ঠোঁট কামড়ে হাসলো। মেয়েটাকে আরেকটু ভয় দেখাতেই পুনরায় টাইপ করলো। ভুলের জন্য শাস্তি অবশ্যই পেতে হবে। ওসব উল্টাপাল্টা কথা বললে শাস্তির পরিমাণ আরো বাড়বে। হজম করতে পারলে জাস্টিফাই করতে থাক। মেহেরিমা মেসেজটা দেখে কাদো কাদো মুখে তারজিয়ানের দিকে তাকালো। সবার খাওয়া শেষ হতেই ইস্তিরাজ উৎফুল্ল স্বরে বলল। ড্রাইভ করে গেলে এখান থেকে 17 মিনিটের দূরত্বে একটা কফির দোকান আছে, বেশ ভালো রিভিউ শুনেছি। আর যেহেতু কোথাও ঘুরতে যাওয়া হয়নি, সুতরাং ওই জায়গাটা এক্সপ্লোর করাই যায়। কি বলো সবাই? আশিয়ান কিছু একটা ভেবে বলল। চল ঘুরে আসে। বাকিরাও সম্মতি প্রকাশ করতেই ওরা গাড়ি নিয়ে ছুটল গন্তব্যের উদ্দেশ্যে। যথারীতি আগের মতো ড্রাইভিং সিটে বসেছে ইস্তিরাজ এবং তার পাশে ফারজানা। পেছনের সিটে প্রিমা এবং আশিয়ান। অবশেষে বসেছে তারজিয়ান এবং মেহেরিমা। গাড়ি সেই মেঠো পথে আসতেই পুনরায় এক জোরদার ঝাঁকুনি খেল সবাই। আকস্মিক ধাক্কায় ভয়ে জমে থাকা মেহেরিমা ছিটকে গিয়ে পড়ল তারজিয়ানের বুকে। তারজিয়ান বাঁকা হেসে ওর শাড়িটা সরিয়ে অনাবৃত উদরে ঠান্ডা হাতের স্পর্শ একে দিয়ে হাসকি স্বরে বলল। জাস্ট টেক ইট ইজি বৌজান। তারজিয়ানের অনাকাঙ্ক্ষিত স্পর্শে ঘাবড়ে গিয়ে আমতা করে মেহেরিমা বলল। কেউ দেখে ফেললে কি ভাববি? কোমরের মৃদু চাপ প্রয়োগ করে মেহেরিমাকে আরেকটু কাছে টেনে জোর গলায় তারজিয়ান বলল। রাজ ভাই, ট্যুরের ফিল আসতেছে না মোটেও। গাড়ির লাইটটা অফ করে দিয়ে একটা গান চালাও তো। তারজিয়ানের কথা শুনে আশিয়ান হুঁশিয়ারি দিয়ে বলল। ধুমধারকে ডিজে টাইপ গান চালালে দুটোকে কাদা পানিতে নীল ডাউন দেওয়াবো আমি। একটা সফট মিউজিক চালা। আশিয়ানের আচমকা কথায় ইস্তিরাজের মেজাজ খারাপ হলো। রাগ সামলাতে না পেরে লাইট অফ করে প্লে লিস্ট থেকে খুঁজে তুহে আপনা বানেকা গানটা চালালো। সাথে সাথে বেজে উঠল কিছু প্রঙ্গুক্তি। মুহূর্তের মাঝে অস্বস্তিতে অন্য দিকে চোখ ফেরালো ফারজানা। তা দেখে দুষ্টু হাসলো ইস্তিরাজ। প্রিমা নিজেও ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করলো। আশিয়ান রাগী স্বরে বলল। এইসব কি গান? ইস্তিরাজ তেরা ভাবে জবাব দিল। তোর পছন্দের সকল সফট মিউজিক পছন্দ হয়নি? তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, চালাবো নাকি? আশিয়ান বুঝলো ইস্তিরাজ মোটেও গান পাল্টাবে না। মনে মনে অল্প বিস্তর গালি দিয়ে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে। প্রিমা কাছ ঘেরা জানালার বাহিরে দৃষ্টি নিক্ষেপ করে অন্ধকার আচ্ছন্ন রাতের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়ল। গান শুনে বাঁকা হেসে মেহেরিমার উদ্দেশ্যে তাজরিয়ান বলে উঠল। গানও দেখি আমার সাপোর্টে, নট ব্যাড। কথাটা বলে আর বিন্দুমাত্র অপেক্ষা করলো না। অন্ধকারে ডুবে থাকা পরিবেশের যথোপযুক্ত সুবিধা নিল। মেহেরিমাকে কাছে টেনে তার উন্মুক্ত গলায় মুখ ডুবালো তারজিয়ান। প্রিয় তোমার সুমিষ্টি সুবাসে মাতোয়ারা হলো সে। বেচারি মেহেরিমা তারজিয়ানের হাত খামচে ধরে অস্পষ্ট সুরে বলল। ঠিক কেউ শুনে ফেলবি। বেসামাল তারজিয়ানের ভারিক্কি শ্বাস আশ্রে পড়ছিল মেহেরিমার কাঁধে। বউয়ের কথা শুনে তারজিয়ান কয়েক কাল থেমে স্লো ভয়েসে বলে উঠল। কিপ ইউর ভয়েস ডাউন বৌজান। মানুষ কেন একটা কাকপক্ষীয় টের পাবে না আমাদের বহিঃপ্রকাশিত প্রেমের গুঞ্জন। তারজিয়ানের কথা শুনে আর দ্বিরুক্তি করতে পারল না মেহেরিমা। তার আদরের স্পর্শের আবেশে ভেসে গেল অজানাই। গানের উচ্চ আওয়াজের নিচে চাপা পড়ে গেল তাদের ভারিক্কি শ্বাসের মৃদু গুঞ্জন। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে সকলে গাড়ি থেকে নামলো। খোলা মাঠের প্রান্তে রাস্তার ধারে গুটি কয়েক দোকান রয়েছে। তন্মধ্যে সব থেকে উজ্জ্বলভাবে ডেকোরেশন করা দোকানটা দেখে ইস্তিরাজ বলল। আমাদের গন্তব্যটাই। ইস্তিরাজের কথায় সকলে তাকালো জুম মামা খচিত সাইনবোর্ড টানানো দোকানটার দিকে। জায়গাটা ফাঁকা হওয়ায় খুব সুন্দর হাওয়া বইছে। হাওয়ার তোড়ে এলোমেলো হয়ে যাচ্ছে সকলের পরিচ্ছদ। সকলে ধীর পায়ে হেঁটে এগোতে লাগলো দোকানের দিকে।
তার জিয়ান হাঁটতে হাঁটতে তাকালো তার পুতুল বউটার দিকে। বেচারির চোখ মুখ লেপ্টে আছে বেদনার ছাপ। হুট করে অনাকাঙ্ক্ষিত কিছু চোখে পড়তেই তার জিয়ান মেহেরিমার চুলগুলো সামনে এনে গলার পাশটা ঠিকঠাক মতো ঢেকে দিয়ে বলল। বি কেয়ারফুল। মেহেরিমা এক ঝটকায় তার হাত সরিয়ে কণ্ঠে মৃদু তেজ ঢেলে বলল। এমন কাজ করেন কেন যে সাবধানতার বাণী শোনাতে হয়? বউয়ের মেজাজ বুঝে মৃদু হেসে তার জিয়ান বলল। আমাকে বেসামাল করার দায়িত্বটা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করিস, তাই ওমন কাজ করি। তোকে লজ্জার হাত থেকে বাঁচাতে সতর্ক বার্তা দিয়েছি। তোর যখন এতই আপত্তি, তখন নেক্সট টাইম থেকে আর দিব না। মানুষও জানুক তোর সাইকো হাজবেন্ড তোকে কতটা আদর রাখে। তারজিয়ানের কথা শুনে মেহেরিমা মুখ বাঁকিয়ে দোকানের দিকে গেল। সকলে যে যার পছন্দের কফি নিয়ে ফাঁকা রাস্তাটা ঘুরে দেখতে লাগলো। রাস্তার কার্নিশ ঘেঁষে পাশাপাশি হাঁটছে প্রিমা এবং আশিয়ান। দুজনের হাতেই দুটো টিস্যু পেঁচানো কোল্ড কফি গ্লাস রয়েছে। প্রিমা ট্রেতে ছোট ছোট চুমুক বসিয়ে সুন্দর পরিবেশটা উপভোগ করতে ব্যস্ত। আশিয়ান থেমে থেমে আর চোখে দেখছে প্রিমাকে। বাতাসের দাপটে প্রিমার সিল্কি চুলগুলো মৃদু ছন্দে উঠছে। মাঝে মধ্যে দীপ্তিময় মুখটাতে এসে আছড়ে পড়ছে। আশেপাশে বেশ কিছু মানুষজন কৌতূহলী চোখে তাকাচ্ছে ওর লম্বা চুলের দিকে। আশিয়ানের ব্যাপারটা ভালো লাগলো না। সে ইতস্ততভাবে প্রিমাকে ডেকে বলল। শুনেছি রাত বেরোতে খোলা চুলে মেয়েদের বাইরে আসতে নেই। এতে করে খারাপ জিনের খপ্পরে পড়ে মেয়েরা। ঝামেলা এড়াতে আমার মনে হয় আপনার চুলগুলো বেঁধে মাথায় ঘোমটা দেওয়া উচিত। আশিয়ানের কথা শুনে প্রিমা আর মনে মনে হাসলো। তার বউয়ের দিকে লোকজন আর চোখে তাকাচ্ছে বিধায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা ঢের বুঝেছে প্রিমা। আশিয়ান বড্ড চালাক মানুষ। ডোমিন্যান্ট আচরণের বিপরীতে এতটা বিনয়ীভাবে বলে যে অপরপক্ষ তা মানতে বাধ্য হয়। প্রিমা কথা না বাড়িয়ে কফির গ্লাসটা আশিয়ানের হাতে দিয়ে চুলগুলো বাঁধতে লাগলো। সহসা আশিয়ান তাকে আড়াল করে দাঁড়ালো। বেচারার জেলাসি দেখে প্রিমা এবার মাত্রাতিরিক্ত হাসি পেল। সে বুঝতে পারছে তাদের সম্পর্কটা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। দায়িত্ববোধ জড়িয়ে থাকলেও আলাদা কিছু অনুভূতি খুব সংকোপনের জায়গা করে নিয়েছে। প্রিমার মাথায় আঁচল টেনে বলল। এখন ঠিক আছে? আশিয়ান প্রিমার নতুন বউ ভাবটা লক্ষ্য করে আনমনে বলল। ঘুমটা টেনে তো মেয়েটাকে দ্বিগুণ সুন্দর লাগছে। এজন্য সুন্দরী মেয়েদের বিয়ে করা উচিত নয়। এদের পাল্লায় পড়লে পসেসিভনেসের পোকা জীবনের স্বস্তি হরণ করে ফেলে। আশিয়ানকে বিড়বিড় করতে দেখে প্রিমা ভ্রু কুঁচকে তাকালো। তা দেখে আশিয়ান গলা খাকারি দিয়ে বলল। হ্যাঁ ঠিক আছে, এখন? নির্বিচ্ছিন্নভাবে হাসছিল ফারজানা। কোত্থেকে যেন ইসিরাজ উড়ে এসে উচ্ছ্বাসিত গলায় বলল। কফিটা মজা না? ফারজানা আর চোখে তাকালো ইসিরাজের পানে। লোকটার সাথে কেবল ঝগড়াঝাটি হয়েছে এতদিন। পুরনো বিষয়গুলো সমাপ্ত করতে ফারজানা সহজ গলায় উত্তর দিল। আসলে অনেক মজা। ফারজানার সহজ উত্তরে ইসিরাজ বিস্মিত হয়ে তাকালো। অবিশ্বাস্য কণ্ঠে শুধালো। মিসেস লাড্রামা, মানে মিস ফারজানা, এটা সত্যি আপনি? ফারজানার মেজাজ বিগড়ে গেল। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল। মিস্টার পয়সা আলুযুক্ত সিঙ্গারা, মানে মিস্টার সিঙ্গার, এটা সত্যি আমি। ইসরাজ বুকে হাত রেখে লম্বা একটা শ্বাস ফেলে বলল। এবার বিশ্বাস হয়েছে। আকাশের মেঘের ঘনঘটা বাড়তে দেখে সকলে চটজলদি রওনা দিল রিসোর্টের উদ্দেশ্যে। রিসোর্টে পৌঁছে সকলে নিজেদের জন্য বরাদ্দকৃত রুমে গেল। মেহেরিমা আগে হেঁটে জলদি রুমে এসেছে। বেচারি ঘুমে ঢুলছে রীতিমতো। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির পিনগুলো খুলতেই আচমকা দরজা লাগানো শব্দেও কানে আসলো। মেহেরিমা ঘুম জড়ানো কণ্ঠে বলল। জলদি ফ্রেশ হয়ে আসেন, লাইট অফ করে ঘুমাবো আমি। অপর পাশ থেকে কোনো প্রতিউত্তর ভেসে আসলো না। কয়েককাল পর মেহেরিমা টের পেল শক্তপোক্ত একটা পুরুষালী হাত তার নত জানু শরীরটা আগলে নিয়েছে। মুহূর্তের মধ্যে ঘুম ঘুম ভাবটা উড়ে গিয়ে শুষ্ক হয়ে ভর করলো তার অন্তরস্থলে। তার জিয়ানের অধৈর্য স্পর্শ বেসামালি টিস্যু শাড়ির আঁচলটা নির্লিপ্ত ভঙ্গিতে কাঁধ থেকে খসে পড়ল। হুট করে এমনটা হয় মেহেরিমা চমকে চোখ মেলে তাকালো। অতঃপর দেখলো তারজিয়ান এক দৃষ্টিতে তার কোমরে থাকা সিঙ্গেল চেইনের কোমর বন্ধনটার দিকে নেশালো চোখে তাকিয়ে আছে। পুরো দৃশ্যটা অবলোকন করে আচানক মেহেরিমা কাপা স্বরে বলল।
ওটা এমনিতেই পড়েছিলাম। তারজিয়ান এক ঝটকায় মেহেরিমাকে নিজের দিকে ঘুরিয়ে কোমরে আলতো স্পর্শ একে দিয়ে হাইস্কিপ স্বরে বলল। আমি এমনিতেই অধৈর্য হয়েছি। মেহেরিমা ভীত হয়ে সরে যেতে নিলে তারজিয়ান তাকে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তাকে অবাক করে দিয়ে তারজিয়ান কোমর বন্ধনের সিঙ্গেল চেনটা মুঠো পাকিয়ে একটানে ছিঁড়ে ফেলল। মেহেরিমা কয়েকক্ষণ ব্যথাতুর শব্দ করে উঠলে তারজিয়ান হুঁশিয়ারি দিয়ে বলল, Don't you dare to raise your voice at all, otherwise you won't be able to handle your psycho husband, Rojan. মেহেরিমা ফাঁকা ঢোক গিলে মাথা নাড়িয়ে সায় জানালো। শাড়ির আস্তরণটা সরিয়ে মেহেরিমাকে পাজা কোলে তুলে নিয়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল তারজিয়ান। প্রথম তিনটা কটেজ পাশাপাশি থাকলেও তারজিয়ানদেরটা একটুখানি ব্যাক সাইডে, যার ফলস্বরূপ অন্য ব্যালকনি থেকে তাদের কেউ দেখতে পারবে না। তাদের ব্যালকনির ইনফিনিটি ভিউটা চমৎকার। যত দূর চোখ যায় কেবল সবুজের সমাহার এবং অন্তরিক্ষের মোহনীয় দৃশ্য চোখে পড়ে। পাখিরা এসে ভিড় জমায় গাছের ডালে। সেই ব্যালকনিতে ছোটখাটো একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করা হয়েছে। বিশাল ব্যালকনির এক পাশে ক্যানপি আবৃত নরমে ফোমের খালিচা বেছানো আছে। বেডের উপর খুব অল্প পরিমাণের গোলাপের পাপড়ি ছড়ানো। বেড সাইড থেকে নিরাপদ দূরত্ব ব্যালকনির রেলিং ঘেঁষে দুটো বৃত্ত আকৃতির রাজকীয় মোমবাতি রাখা হয়েছে, যার মোহনীয় আলোয় পুরো ব্যালকনি আলোকিত হয়ে রয়েছে। পুরো দৃশ্যটা দেখে মেহেরিমার শরীর হিম হয়ে আসলো। তারজিয়ানের দিকে দৃষ্টিপাত করে মৃদু স্বরে শুধালো, আমার লুটে নিতে এত আয়োজন করেছেন? তারজিয়ান হালকা হেসে ওর কপালে কপাল ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, নিজেকে লুটিয়ে দেওয়ার গল্পটা স্মরণীয় রাখতে যতটুকু প্রয়োজন ততটুকুই করেছি। মেহেরিমা আর কথা খুঁজে পেল না। তারজিয়ান এগিয়ে গেল সেই পুষ্প সঞ্চিত গালিচার দিকে। মেহেরিমাকে রেখে তার পাশ ঘেঁষে বসে গাঢ় স্পর্শ একে দিতেই মেহেরিমা সামান্য বাধা দিয়ে দুর্বল স্বরে বলল, আপনার স্পর্শগুলো ভীষণ রুথলেস। প্রবলিত শ্বাস ফেলে নিজেকে খানিকটা সামলে তারজিয়ান হাঁপানো সুরে বলে উঠল, একজন সাইকোপ্যাথের থেকে আদুরে স্পর্শ আশা করাটা বড় ধরনের বোকামি, বোঝান। কথার পৃষ্ঠে বলার মতো আর কিছু খুঁজে পেল না মেহেরিমা। শুষ্ক ভুলে আদরে গ্রহণ করলো নিজের ব্যক্তিগত পুরুষের উন্মাদনা। রাত বৃদ্ধির সাথে গাঢ় হতে থাকে তারজিয়ানের বেপরোয়া স্পর্শ। ঘায়েল মেহেরিমা কেবল নিভু নিভু চোখে চেয়ে থাকে তার অধৈর্য পুরুষটার দিকে। তারজিয়ানের লাগামহীন বেসামাল স্পর্শের যন্ত্রণায় চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা উষ্ণ নোনা পানি। কয়েককাল পোড়োতেই হাতের বৃষ্টির মৃদু স্পর্শ পেয়ে ক্লান্ত স্বরে মেহেরিমা বলে উঠল, শুনছেন, বৃষ্টি পড়ছে তো। মেহেরিমার উপর সম্পূর্ণ ভর ছেড়ে দিয়ে উবুর হয়ে শুয়ে থাকা তারজিয়ান প্রত্যুত্তরে ঘোর লাগা কণ্ঠে বিরক্তি ঢেলে বলল, বেটা হিংসুটে, বৃষ্টির ফোঁটা হাজার চেষ্টা করলেও আমার সুটাম দেহের আস্তরণ ভেদ করে তোকে ছুতে পারবে না, বোঝান। তুই নিশ্চিন্তে থাক, আর আমাকে প্রশান্তি খুঁজে নিতে দে। কোনো মতে কথাটা বলে পুনরায় ঘুমের রাজ্যে তলিয়ে গেল তারজিয়ান। নিষ্প্রাণ বৃষ্টির প্রতি এমন হিংসুক মনোভাব দেখে স্মিত হাসল মেহেরিমা। সারাদিন ঘুমানোর ফলে হুতুম পেঁচার মতো রাত জেগে ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করছে প্রিমা। প্রায় ঘন্টাখানেক সময় অতিবাহিত হওয়ার পরও প্রিমাকে ঘরে আসতে না দেখে বিছানা ছেড়ে ব্যালকনির দিকে পা বাড়ালো আরশিয়ান। কয়েক পা এগোতেই শুনল প্রিমার গুনগুনিয়ে গান গাইছে। হালকা গলা খাকারি দিয়ে আরশিয়ান বলে উঠল, আরেকটু জোরে গাইলে অধমের কর্ণ জোড়া কৃতার্থ হতো। প্রিমা ঘাড় ফিরিয়ে তাকে দেখে লাজুক হাসলো। ধীর স্বরে বলল, আমার গানের কণ্ঠ ভালো না, সুর তাল ছন্দ সবটা গুলিয়ে ফেলি। আরশিয়ান আলতো হাসলো। প্রিমার মুখের দিকে দৃষ্টিপাত করতেই তার ভ্রু কুঁচকে আসলো। কৌতূহল দমাতে না পেরে শুধালো, আপনার চোখ মুখ এমন ফ্যাকাশে লাগছে কেন? প্রিমা খানিকটা ইতস্তত ভাবে বলল, এমনিতেই একটুখানি টেনশনে ছিলাম তাই। আরশিয়ান চিন্তিত স্বরে বলল, এখানে আসার পর দেখছি আপনি ঠিক মতো খেতে পারছেন না। কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন। ট্রাস্ট মি, আমি মোটেও জাজমেন্টাল হব না। আরশিয়ানের চোখের দিকে তাকে স্মিত হাসলো প্রিমা। কথাটা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে ধীর স্বরে বলল, তেমন কিছুই না, তবে একটা কথা মানতেই হবে, আপনার ওয়াইফ ভীষণ লাকি ছিলেন।
আচমকা প্রিমার মুখে এমন কথা শুনে সামান্য চমকায় আশিয়ান। নিজেকে সামলে সাবলীনভাবে উত্তর দিল। সেই হিসেবে তো আপনিও লাগে। প্রিমা হালকা হেসে নির্বাক স্বরে উত্তর দিল। আমি কেবলই আপনার দায়িত্ব। দুটো সম্পর্কের সমীকরণ এবং অভ্যন্তরীণ বিষয়াবলী ভীষণ আলাদা। প্রিমার কথা শুনে আশিয়ান খানিকটা ব্যথিত হলো। কৈফত দেওয়ার সুরে বলল। আমার যথাসম্ভব চেষ্টা। প্রিমা মাঝপথে তাকে থামিয়ে দিয়ে বলল। আমি জানি আমার প্রচেষ্টাগুলো একদম চোখে পড়ার মতো। শুরুতে আমার সামান্য স্পর্শ হজম করতে আপনাকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। এরপরেও দায়িত্বের খাতিরে সেটার সাথে অভ্যস্ত হওয়ার চেষ্টা করেছেন। এক বিছানায় পাশাপাশি শোয়ার পর আপনার অস্বস্তি আমার চোখে এড়িয়ে যায়নি, তবে প্রচণ্ড ধৈর্যের সাথে দাঁতে দাঁত চেপে সেই বিষয়টাও সহ্য করে নিয়েছেন আপনি। বদ্ধ কামরায় আমার উপস্থিতি ক্ষণে ক্ষণে আপনাকে প্রশ্নবিদ্ধ করতো, বিধায় ঘন্টার পর ঘন্টা নির্লিপ্তভাবে বেলকনিতে সময় কাটিয়ে আপনার নিজেকে বোঝানোর চেষ্টা আমার চোখ এড়িয়ে যায়নি। তবে সমস্যাটা কোথায় জানেন? আমি চাইনি আপনি দায়িত্ব হিসেবে আমার মানিয়ে নিন। আমি চেয়েছিলাম আপনি একজন স্ত্রী হিসেবে আমার উপর অধিকার দেখান। এক নিঃশ্বাসে এতটুকু বলে থামল প্রিমা। আশিয়ান নির্বাক। প্রিমার একটা কথাও ভুল নয়, তাই মেকি এক্সপ্লেশন দিতে গেল না। দীর্ঘশ্বাস ফেলে অদূরে তাকিয়ে রইল কেবল। প্রিমা তার নির্লিপ্ত দৃষ্টি দেখে স্মিত হেসে বলল। আজ থেকে ওসব দায়িত্ব নামক খেয়ার দেখাবেন না প্লিজ। আমি অবজ্ঞা পেয়ে অভ্যস্ত। আপনার অবহেলা খুব একটা গায়ে লাগবে না। নিজেকে এতদিন একা সামলেছি, সুতরাং আপনার সঙ্গ ছাড়াও আমার দিনকাল চলে যাবে। দায়িত্বের গোলক ধাঁধায় নিজেকে জোরপূর্বক টেনে আনতে যাবেন না প্লিজ। আমার ভালো লাগে না। আশিয়ান কথার পৃষ্ঠে বলার মতো কিছু খুঁজে পেল না। নিশ্চুপ ভঙ্গিতে দেখতে থাকলো বাহিরের দৃশ্য। আচমকা দেখলো বৃষ্টি বিলাস করতে ফারজানা বেরিয়ে আসছে। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে অন্ধকার আচ্ছন্ন অন্তরিক্ষের পানে তাকালো আশিয়ান। ফারজানাকে বেরিয়ে আসতে দেখা মাত্র প্রিমাও নিচে যেতে চাইলে আশিয়ান বাধা দিয়ে বলল। এমনিতে আপনার ঠান্ডার ধাত আছে, এই অসময়ে বৃষ্টিতে ভিজলে নির্ঘাত অসুস্থ হয়ে পড়বেন। প্রিমা থামলো, চকিতে তাকালো আশিয়ানের দিকে। আশিয়ান ফাঁকা ঢোক গিলে আমতা আমতা করে বলল। আমি জাস্ট চিন্তা থেকে বলেছি, ভুল বুঝবেন না প্লিজ। প্রিমা কথা বাড়ালো না, নির্ভীতে উপভোগ করতে থাকলো বৃষ্টি স্নান রাতে আশিয়ানের নীরব সঙ্গ। সারাদিনের তোলা অ্যাথলেটিক ছবিগুলো এডিট করে তার ভ্যারিফাই ফেসবুক অ্যাকাউন্টে আপলোড দিচ্ছিল ইস্তিরাজ। নেটওয়ার্কের দুর্গতি দেখে বাধ্য হয়ে ব্যালকনিতে আসলো একটু উন্নত নেট কানেকশন পাওয়ার আশায়, কিন্তু দুর্ভাগ্যবশত এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে বেচারার হার্ট কানেকশন সিগন্যাল মিস করতে শুরু করলো। রিসোর্টের স্বল্প আলোর সবুজে সমাহারে অভ্যন্তরে ধূসর রঙের কামিজ পরিহিত এক নারীর বৃষ্টি বিলাসের দৃশ্য ইস্তিরাজকে নিস্তব্ধ করে দিল। হাতের ম্যাকবুকটা পাশের চেয়ারে রেখে মুগ্ধ দৃষ্টিতে অবলোকন করতে থাকলো সেই নারীর প্রত্যেকটা পদক্ষেপ। একটা পর্যায়ে ফারজানা দু হাত মেলে চোখ বুজে আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ করলে সেই দৃশ্য দেখে ইস্তিরাজ বুকে হাত রেখে বিড়বিড়িয়ে বলল। হার্ট স্পেশালিস্টের হার্টবিট মিস করানোর দায়ভার আপনাকে নিতেই হবে মিস শত্রু। নজর যেহেতু পড়ে গেছে, এবার আপনাকে আমার মিসেস হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। ফাইনালি দ্য গ্রেট শওকতুল ইস্তিরাজ চৌধুরী সিঙ্গেল জীবনের ইতি ঘটিয়ে আজীবনের জন্য কারো ব্যক্তিগত সম্পত্তি হতে যাচ্ছে। ঘোরে ডুবে থাকা ইস্তিরাজের হুঁশ ফিরল এক বিকট শব্দের আওয়াজে। চকিত ফিরে তাকাতেই দেখলো ফারজানার নিথর শরীরটা পড়ে আছে সবুজ ঘাসের বক্ষপটে। ধূসর কামিজের বা পাশে বুলেটের ক্ষতের চিহ্ন, সেখান থেকে রক্ত গড়িয়ে ভিজে যাচ্ছে ঘাসের গালিচা। হতভম্ব ইস্তিরাজকে আরেকটু আতঙ্কিত করে দিতে ফারজানার আধ খোলা চোখগুলো নিমিষেই বন্ধ হয়ে গেল। বৃষ্টি স্নাত রজনী মৃদু আলোয় আলোকিত রিসোর্ট ভয়াল অন্ধকারে ডুবে আছে। চারিদিকে উৎপেতে বিপদ নামক নীরব ঘাতক। পরপর ৬টা গুলির শব্দ ছাড়া শত্রুপক্ষের অন্য কোনো পদক্ষেপ এখনো সুনিশ্চিত করা যায়নি। ফারজানার দেহ বয় মাটিতে লুটিয়ে পড়তে দেখে প্রিমা তৎক্ষণাৎ আঁতকে উঠে ছুটে যেতে চায়, কিন্তু আশিয়ানের বলিষ্ঠ হাতের বাঁধন আটকা পড়ায় তা আর সম্ভব হয়নি। আসন্ন বিপদ টের পেয়ে প্রিমাকে নিজের বক্ষের সাথে মিশিয়ে নিয়ে বারান্দা থেকে দ্রুত গতিতে ঘরে আসে আশিয়ান। প্রিমা তখনও হাত ছুটাতে ছুটাতে কাপা কণ্ঠে বলছিল। আমার বুবুকে বাঁচাতে হবে।
আশিয়ান হাত ছাড়েনি, উল্টো ওকে সাথে নিয়ে আলমারির লকারে লুকিয়ে রাখা ধাতব বস্তুটা খুঁজতে ব্যস্ত ছিল। এক পর্যায়ে প্রিমা পাগলামি শুরু করলে আশিয়ান তার মুখটা দু হাতে ধরে শান্ত কণ্ঠে বলে, উনি অলরেডি ইনজিওর্ড। আমরা যথাসম্ভব চেষ্টা করব ওনাকে বাঁচানোর, কিন্তু ওনার জন্য আপনার লাইফ রিস্কে ফেলতে পারবো না আমি। একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। ম্যাচিউর খ্যাত প্রিমা বুঝেনি আশিয়ানের বলা কথাগুলো। সে সম্বল বাঁচানোর অভিপ্রায়ে যথাসাধ্য চেষ্টা করছে নিজেকে ছুটাতে। ফারজানাকে হারানোর ভয়ে বেচারি হুঁশ খুইয়ে বসেছিল রীতিমতো। শেষমেশ আশিয়ানের শক্ত বাঁধন থেকে মুক্তি পেতে তার হাতে সজোরে কামড় বসায় প্রিমা। আশিয়ান রিয়াক্ট না করে ওর গলা থেকে ওড়নাটা সরিয়ে হাত দুটো ধরে বেঁধে ফেলে, অতঃপর শীতল দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর স্বরে বলে, আই এম সো সরি মিসেস প্রিমা, আপনি হুঁশ খুইয়ে বসেছেন বিধায় আমাকে এটা করতে হলো। প্রিমা তখনও ছটফট করছিল। আশিয়ান যথাযথ চেষ্টা করে নিজের মেজাজ শান্ত রাখতে, কিন্তু প্রিমার আহাজারিতে বাধ্য হয়ে জোরালো কণ্ঠে ধমক দিয়ে বলে, মিস ফারজানাকে জীবিত দেখতে চাইলে নড়চড়ের সাথে মুখটা একদম বন্ধ রাখেন। আশিয়ানের ধমকে প্রিমা এলোমেলো দৃষ্টি স্থির হলো। অস্থির ভাবটা মুহূর্তের মধ্যে স্বস্তিরতায় রূপ নিল। ব্যস্ত আশিয়ান খেয়াল করলো না তার থমকানো দৃষ্টি। সে দ্রুত গতিতে কিছু একটা টাইপ করে তারজিয়ানকে পাঠিয়ে দিল। তুষারত্ব মানুষ আকস্মিক কাঙ্ক্ষিত জিনিসের সন্ধান পেলে যেমন তৎপর হয়ে ওঠে, তারজিয়ানের অবস্থাটাও ঠিক তেমনই। ঘায়েল মেহেরিমা তার অতি মাত্রার বেসামাল সত্তা থেকে রেহাই পায়নি। এতদিন বেচারাকে তৃষ্ণার্ত রাখার যথাযোগ্য শাস্তি পেয়েছে বেচারি। পরপর 3 বার আদুরে আক্রমণের জোয়ারে ভেসে যাওয়ার পর চতুর্থ আক্রমণের বেলায় জ্ঞান হারিয়ে তবেই মুক্তি মিলেছে তার অধৈর্য পুরুষের সান্নিধ্য হতে। সবেমাত্র ফ্রেশ হয়ে অসুস্থ মেহেরিমাকে নিয়ে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছিল তারজিয়ান। আকস্মিক ভেসে আসা গুলির বিকট শব্দে তার ধ্যান ভাঙে। ঘুম আসন্ন মস্তিষ্ক প্রথমে ধরতে পারেনি ব্যাপারটা, কিন্তু পরবর্তী গুলির তীক্ষ্ণ শব্দটা তার কানে আসতেই তৎক্ষণাৎ নত জানু মেহেরিমার শরীরটা কমফোর্টারে পেঁচিয়ে ফ্লোরে আছড়ে পড়ে। তারজিয়ানের যন্ত্রণা মিশ্রিত আদুরে স্পর্শে ক্ষত বিক্ষত মেহেরিমা সঙ্গে সঙ্গে ব্যথাতুর শব্দ করে ওঠে। তারজিয়ান চিন্তিত গলায় শুধায়, এই বৌজান, বেশি ব্যথা পেয়েছিস? তারজিয়ানের অনাবৃত বক্ষে মাথা ঠেকিয়ে চোখ বুজে মেহেরিমা। অতিরিক্ত ব্যথার কণ্ঠ রোধ হয়ে আসছে তার। জ্বরের তীব্রতা তার শরীরের সমস্ত শক্তি শুষে নিয়েছে একদম। আচমকা ফ্লোরে পড়ায় সারা শরীরের অসহ্য যন্ত্রণাটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। মেহেরিমাকে নিভু নিভু চোখে তাকাতে দেখে তারজিয়ান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শুধায়, পেইন কিলার নিয়েও ব্যথা কমেনি? মেহেরিমা ক্ষীণ স্বরে ভাঙ্গা কণ্ঠে উত্তর দেয়, অসহ্য যন্ত্রণা হচ্ছে তাজ। তারজিয়ানের বুকটা ধক করে উঠে। নিজের দিকটা দেখতে গিয়ে বেচারির উপর বড্ড জুলুম করে ফেলেছে সে। এর মাঝে আতঙ্কে আরেকটা গুলির আওয়াজ ভেসে আসতেই তারজিয়ান হকচকিয়ে উঠল। মেহেরিমার অর্ধ অচেতন দেহটাও কিঞ্চিত নড়ে উঠল। তারজিয়ান মেহেরিমার মাথায় হাত বুলিয়ে সতর্ক কণ্ঠে বলল, ভয় নেই, আমি এখানেই আছি। বিধ্বংসী জলোচ্ছ্বাসের তোকে স্পর্শ করার সূচনা লগ্নে তাকে আমি নামক আগ্নেয়গিরির সাথে লড়াই করতে হবে। আমি যাব আর আসবো, যত যাই কিছু হয়ে যাক এখান থেকে এক ফোঁটাও নড়বি না, কেমন? মেহেরিমা দুর্বল হাতে তারজিয়ানকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তারজিয়ান সেটা তোয়াক্কা করলো না। বেডের নিচ থেকে বেরিয়ে প্রথমে বেডের সাইড ড্রয়ার থেকে তার প্রিয় বস্তুটা বের করলো। খুব সাবধানে আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে বিছানা হাতড়ে ফোনটা বের করলো। ফোনের পাওয়ার বাটন ক্লিক করতেই দেখলো আশিয়ানের পাঠানো একটা মেসেজ স্ক্রিনে জ্বলজ্বল করছে। মেসেজটা ক্লিক করতেই নীলের পরপর আরও 3টা গুলির শব্দ শোনা গেল। তারজিয়ানের মনে ক্ষীণ আতঙ্ক খেলে গেল। কোনো মতে ঝুঁকে মেসেজটা ওপেন করতেই দেখলো তাতে লেখা, এটা কেমন অ্যাটাক? অপরপক্ষে কতজন আছে? তাদের উদ্দেশ্য কি? আমরা কিছুই জানি না। ইতিমধ্যে মিস ফারজানা গুলিবিদ্ধ। খুব সম্ভবত ওদের নেক্সট টার্গেট আমরা, কিন্তু এত সহজে ধরা দেওয়া যাবে না। আমরা ধরা পড়লে গার্লসদের সেফলি সরিয়ে ফেলতে হবে এখান থেকে। আমি যদি খুব ভুল না হই তাহলে ওরা বাইরের ইমার্জেন্সি এক্সিটে ওত পেতে আছে। মিসেস প্রিমাকে মেইন ডোরের কাছে রেখে আমি এক্সিট ডোরের দিকে হামলা করে
ওদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে। তুই মেয়েদের নিয়ে সেফলি বেরিয়ে পড়। আমি আর ইশতিয়ারাজ বাকিটা দেখছি। মিসেস প্রিমার একটু খেয়াল রাখিস। তারজিয়ান থম মেরে কিছুক্ষণ বসে রইল। পরক্ষণে কিছু একটা ভেবে দ্রুত পায়ে ঘরের এবং বারান্দার দরজাটা বন্ধ করে জানালার পাশে আলমারি রেখে সেটাও সেফলি ব্লক করে তার ল্যাপটপটা নিয়ে বসলো। ঝড়ের গতিতে কিবোর্ডে আঙ্গুল চালিয়ে রিসোর্টের ক্যামেরা এক্স-রে মুহূর্তের মাঝেই ছিনিয়ে নিল। বেশ ভালো মতো সব সাইট পরীক্ষা করে দেখলো একটা কাকপক্ষীও আশেপাশে নেই। কেবল গেটের কাছটায় 3টা গার্ডের লাশ পড়ে আছে এবং গার্ডেন এরিয়ায় ফারজানার নিথর দেহটা বুকে আগলে নিয়ে থমকে বসে আছে ইস্ত্রিরাজ। দৃশ্যটা তারজিয়ানকে বড্ড অবাক করলো, কিন্তু এখন ভাবান চিন্তার সময় নেই। সময় নষ্ট না করে সে চটজলদি কল দিল আশিয়ানকে। অপর পাশ থেকে অতি দ্রুত তার রিসিভ হলো। তারজিয়ান শর্টকাট সবটা খুলে বলতেই আশিয়ান বলল, জলদি মেহেকো নিয়ে নিচে আয়, আমাদের বেরোতে হবে। তারজিয়ান এক হাতে মেহেরিমার নিস্তেজ দেহটা আগলে নিতেই বেচারি ভাঙ্গাচোরা কণ্ঠে বলল, আমি কোথাও যেতে পারবো না, আপনি যান। বাহিরে কেউ না থাকলেও ঘরের মধ্যে আগন্তুকের লুকিয়ে থাকার সম্ভাবনা প্রবল, তাই তারজিয়ান ভেবেছিল এক হাতে মেহেরিমাকে সামলাবে আর অন্য হাতে পিস্তল রাখবে, কিন্তু আচমকা মেহেরিমার ভঙ্গুর কণ্ঠে তার হৃদয় বিচলিত হয়ে ওঠে। এরপর সুরক্ষার কথা চিন্তা করে তারজিয়ান বলে, তোকে সাহস রাখ, একটুখানি কষ্ট করলে আমরা দুজন সেফলি বের হতে পারবো বউজান। ওদিকে ভাইয়ারা অপেক্ষা করছে, সময় কম হাতে। ফারজানা বহু কষ্টে একটা ফাঁকা ঢোক গিলে বলল, আমার পা দুটো অবশ্যই গেছে তাজ ভাই, বিন্দুমাত্র শক্তি পাচ্ছি না উঠে দাঁড়ানোর। আমার জন্য অপেক্ষা করেন না, আপনি চলে যান প্লিজ। মেহেরিমার মাদার তেরেসা মার্কা কথায় তারজিয়ানের মস্তিষ্ক এক ঝটকায় গরম হয়ে গেল। প্রথমত পিস্তলটা কোমরে গুজে, এরপর মেহেরিমাকে ভালো মতো কমফোর্টারে পেঁচিয়ে এক ঝটকায় পাজা খুলে তুলে নেয়। দীপ্ত কদম ফেলে বাহিরে বেরোতে বলে, বালের বাসরই বিরাট বিড়ম্বনা বাধাইল। তারজিয়ানের থেকে সমস্ত তথ্য পেয়ে প্রিমাকে নিয়ে যত দ্রুত সম্ভব নিচে নেমে এসেছে। গার্ডেন এরিয়ায় আসতে আশিয়ান হকচকিয়ে যায় ইস্তিরাজের কাণ্ডে। লন্ডনের অন অফ দ্য বেস্ট সার্জন পেশেন্ট চিকিৎসা বাদ দিয়ে তাকে জড়িয়ে ধরে বিলাপ করতে ব্যাপারটা হজম করতে কষ্ট হলো আশিয়ানের। অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করে ইস্তিরাজের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখতেই সে ঘুরে তাকে অসহায় কণ্ঠে বলল, দোস্ত দেখ না, আমার জান কথা বলছে না। এমনি সময় আমার তোতা পাখিটা মোটেও চুপ থাকে না, অথচ আজ আমি কাকতি মিনতি করেছি দেখে সে নির্বিকার ভঙ্গিতে আমার বুকে চোখ বুজে পড়ে আছে। ইস্তিরাজের কথায় আর এক দফা অবাক হলো আশিয়ান। নিজেকে সামলে কোনো মতে বলল, আবেগ সাইডে রেখে একটু বিবেক খাটিয়ে চিন্তা কর। মিস ফারজানা গুলিবিদ্ধ, আপাতত ওনার ট্রিটমেন্ট দরকার। বেঘরে থেকে নিজের দায়িত্ব ভুলে যাস না রোজ। শি নিডস আ ডক্টর। ইস্তিরাজ নিজেকে সামলে ফারজানার ক্ষত স্থানের দিকে তাকাতেই পুনরায় আটকে উঠল। অসহায় কণ্ঠে আর্তনাতে সুরে বলল, আই ক্যান কজ আই লাভ হার। আশিয়ান বুঝলো ইস্তিরাজ হুঁশে নেই। সে হাঁটু গেড়ে বসে ইস্তিরাজের মাথায় হাত রেখে তার চোখের দিকে তাকিয়ে বলল, হুশে আবাটা, লাশের সাথে সংসার করার ইচ্ছে আছে নাকি? ওনাকে আজীবন নিজের বক্ষ বেঞ্চারে রাখতে হলে আগে ট্রিটমেন্ট দিয়ে সারিয়ে তুলতে হবে। দেরি করিস না বেশি, এমনিতে অনেকটা রক্তক্ষরণ হয়ে গেছে। এবার যেন ভ্রম থেকে বেরিয়ে আসলো ইস্তিরাজ। হকচকিয়ে উঠে ফারজানার পালস, হার্টবিট এবং নিঃশ্বাস চেক করতে লাগলো। ইস্তিরাজের কাণ্ডে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো আশিয়ান। ঘাড় ঘুরিয়ে প্রিমার দিকে তাকাতেই দেখলো সে এখনো অদূরে থম মেরে দাঁড়িয়ে আছে। তার অনিমেষ নেত্র জোড়া ফারজানার রক্তাক্ত দেহবয়ের পানে আবদ্ধ। আশিয়ান কয়েক পা এগিয়ে গিয়ে প্রিমার হাতের বাঁধনটা খুলে অন্যায় গলায় পেঁচিয়ে দিয়ে বলল, ওনার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, ওদিকে তাকাতে হবে না। আপনি আসুন আমার সাথে। সৌভাগ্যক্রমে গাড়ির চাবিটা রাতে আশিয়ান নিয়ে এসেছিল বিধায় ঝামেলা ছাড়া গাড়ি পার্কিং এরিয়া থেকে বের করে এনে হর্ন দিল কয়েক দফা। ইস্তিরাজের উদ্দেশ্যে চিল্লিয়ে বলে উঠল, তোর ভবিষ্যৎ বউকে নিয়ে আয় বেটা। ইস্তিরাজ হম্বিতম্বি করে ফারজানাকে কোলে নিয়ে দৌড়ে আসতে লাগলো। এরই মধ্যে দেখা গেল
তারজিয়ান ও মেহরিমাকে নিয়ে এগিয়ে আসছে। দুজনে গাড়ির ভেতরে উঠে বসতেই আরশিয়ান গুগল ম্যাপ দেখে গাড়ি ছুটালো হসপিটালের উদ্দেশ্যে। গ্রামীণ জায়গায় হয় চিকিৎসার মান ততটা উন্নত নয়, হসপিটালে নেই অভিজ্ঞ চিকিৎসক, দেওয়া হয় না রোগীদের সঠিক চিকিৎসা, ভিআইপি সেবার মানও খুব একটা ভালো নয়। অনভিজ্ঞ হাতে নিজের কলিজার দায়ভার দিতে নারাজ ইস্তিরাজ। হসপিটালের সমস্ত নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের কেরিয়ারকে রিস্কে ফেলে ফারজানার অপারেশনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছে সে। ফারজানার কন্ডিশন গুরুতর, গুলিটা লেগেছে তার হাড়ের ঠিক উপরে। অতিরিক্ত রক্তক্ষরণ এবং দুর্বল হাড়ের রোগী হওয়ায় বেচারির অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজন, কিন্তু পরিস্থিতি ভিন্ন। গুলিটা বের করে মোটামুটি একটা স্টেবল কন্ডিশনে আসলে ফারজানাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেহরিমা আকস্মিক অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে আলাদা কেবিনে শিফট হয়েছে তারজিয়ান। ওটি রুমের বাহিরে সেটিং জোনে বসে আছে প্রিমা এবং আশিয়ান। ভাবনার ঘোর থেকে বেরিয়ে অনুভূতিহীন ভঙ্গিতে বসে থাকা প্রিমার দিকে তাকিয়ে আশিয়ান ডেকে উঠল। মিসেস প্রিমা। মেয়েটা ভাবলেনভাবে চোখ তুলে তাকালো। আশিয়ানের বুকটা কেঁপে উঠল সেই দৃষ্টিতে। প্রিমার শীতল হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠল, নিশ্চুপ আছেন কেন? কষ্ট হচ্ছে খুব? কাঁদবেন একটু? প্রিমা কোনো প্রতি উত্তর করল না, কেবল স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। আশিয়ান চিন্তিত স্বরে ওর কাঁধ ঝাঁকিয়ে বলল, এই মেয়ে, কি হয়েছে আপনার? রিয়েক্ট করছেন না কেন? আশিয়ানের আকস্মিক আচরণে প্রিমার সমস্ত শরীর কেঁপে উঠল। জমিয়ে রাখা অশ্রুকণা চোখ বেয়ে গড়িয়ে পড়ল, কণ্ঠনালী থেকে ছিটকে বেরিয়ে আসলো আর্তনাদ। শ্বাস প্রশ্বাস হয়ে উঠল অস্বাভাবিক। এলোমেলো ভাবে শ্বাস টানতে টানতে প্রিমা কোনো মতে বলল, আমি কেঁদেছি, কথা বলেছি, আমার বুবু আর বাঁচবে না, আমি সবার খুনি। অসমাপ্ত কথাটা বলতে বলতেই প্রিমার শরীরটা নিস্তেজ হয়ে আসলো। আশিয়ান চিল্লিয়ে স্ট্রেচার আনতে বলে দুজন নার্স এগিয়ে এসে প্রিমাকে ইমার্জেন্সিতে নিল। প্রিমার চোখ জোড়া তখনও আধা খোলা অবস্থায় রয়েছে। একটুখানি শ্বাস নেওয়ার প্রচেষ্টায় ছটফট করছে বেচারি। আশিয়ান অস্থির হয়ে উঠল সেই দৃশ্যটা দেখে। ডক্টর চেক আপ করে জানালেন অতিরিক্ত দুশ্চিন্তা এবং শকের কারণে এমনটা হয়েছে। তিনি দ্রুত জরুরি মেডিসিন এবং অক্সিজেন দেওয়ার কথা বলে অন্য পেশেন্ট দেখতে চলে গেলেন। নার্সরা এটা সেটা করলেও অক্সিজেন দিচ্ছে না দেখে আশিয়ান কড়া গলায় বলল, আপনারা অক্সিজেন দিচ্ছেন না কেন ওকে? ওর ছটফটানি আপনাদের চোখে পড়ছে না? শিক্ষিত শহুরে উপরন্তু বড় লোকের সাথে বিবাদ এড়াতে নার্স আমতা আমতা করে বলে উঠল, অক্সিজেন সিলিন্ডার নেই? আশিয়ান তাদের লুকোচুরি দেখে হুঙ্কার ছেড়ে বলল, নেই মানে? মিনিট পাঁচেকের মধ্যে অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা না করলে আপনাদের মহান হসপিটালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি। আপনাদের প্রত্যেকের জীবন বৃত্তান্ত বের করে লাইসেন্স ক্যান্সেল করার ব্যবস্থা করব। নিজের সৌভাগ্যের দোয়ারকে সেলকালা হওয়ার হাত থেকে বাঁচাতে ইমিডিয়েট অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করুন। নার্সরা পরিমরি করে ছুটল নিজের চাকরি বাঁচাতে। আশিয়ান ব্যথাতুর দৃষ্টিতে অবলোকন করছিল অক্সিজেনের অভাবে কালচে হয়ে যাওয়া মুখটা। তার দৃষ্টি আরো অস্থির হয় যখন প্রিমার পালস ড্রপ করতে শুরু করে। মনিটর স্ক্রিন পর্যবেক্ষণ করতেই তার অন্তরাত্মা কেঁপে ওঠে। উপায়ন্তর না পেয়ে দিক বিদিক হারিয়ে এক অভাবনীয় সিদ্ধান্ত নিয়ে ফেলল আশিয়ান। প্রিমার বেডের দিকে এগিয়ে তার দিকে সামান্য ঝুঁকে কৃত্রিম পদ্ধতিতে শ্বাস প্রশ্বাস দেওয়ার অভিপ্রায়ে প্রথমবার সেই নরম কোমল অধৈর্যরা নিজের পুরুষালী ওষ্ঠের নরম স্পর্শে এঁকে দেয়। অচেতন প্রায় প্রিমার নিঃশ্বাস দেহটা কিঞ্চিত কেঁপে ওঠে। বহুল কাঙ্ক্ষিত বিষয়াবলীর সূচনা ঘটে বড্ড অনাকাঙ্ক্ষিতভাবে। নিকষ কালো আধারি রাত পেরিয়ে ধরণীতে দিবালোকের আগমন ঘটে। অপরাহের শেষ প্রহরে সূর্য তার দাপট দেখিয়ে সকলকে অতিষ্ঠ করে দিচ্ছে। কিছুক্ষণ পরই কমে যাবে সূর্যের তেজ। ধরণীর বুকে নেমে আসবে গোধূলি বেলা। শেষ রাতের দিকে গুলিবিদ্ধ ফারজানাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তৎক্ষণাৎ ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ এবং হার্টের জটিলতা থাকায় তার অবস্থা বেশ ঝুঁকিপূর্ণ ছিল। ঢাকায় শিফট করার পর উন্নত চিকিৎসা সেবা পাওয়ার ফলস্বরূপ ফারজানার অবস্থা এখন আশঙ্কামুক্ত।
ঢাকার স্বনামধন্য হসপিটালে ভিআইপি লাউজে অবস্থান করছে আশিয়ান, ইস্তিরাজ এবং তারজিয়ান। তিনজনে একত্রিত হয়েছে গতকালের ঘটনা সম্পর্কে খুঁটিনাটি সহ বিস্তারিত আলোচনা করার জন্য। সবাইকে নীরব থাকতে দেখে গরম কফির কাপে ছোট্ট চুমুক বসিয়ে ইস্তিরাজ টিটকারি সুরে আশিয়ানের উদ্দেশ্যে বলল, এই ম্যাডাম কন্টাসলেস, আমার কানে খবর এসেছে তুই নাকি হসপিটালের ইমার্জেন্সিতে ভরা মজলিসে এক অবলা নারীর নিষ্পাপ অদরষ্ট কলঙ্কিত করেছিস। তোর মতো নিরেট ভদ্রলোক এমন কাজ করতে পারে, ব্যাপারটা মানতে কষ্ট হচ্ছে আমার। আশিয়ান খানিকটা অপ্রস্তুত হলো, কিন্তু পরক্ষণে বিরক্তিতে কপাল কুঁচকে গম্ভীর স্বরে বলল, ফালতু কথা বলার ফলস্বরূপ তোকে বংশের প্রদীপের মাস্টার মাইন্ডবিহীন কলঙ্কিত জীবনযাপন করতে হতে পারে। ট্রাস্ট মি রোজ, সেটা মানতেও তোর বড্ড কষ্ট হবে। দীর্ঘক্ষণ দুঃখের সাগরে ভেসে থাকায় সবকিছু পানসে লাগছিল ইস্তিরাজের। থমে থমে পরিবেশটা হালকা করতে একটুখানি কৌতুকপূর্ণ কথা বলতে গিয়ে এত ভয়াবহ হুমকির সম্মুখীন হতে হবে সেটা বোঝেনি। মুখটা আধার করে সে বিড়বিড়িয়ে বলে উঠল, ব্যাটার নজর ভালো না, আমার জানা জানছেন সম্পত্তিকে সকল কুনজর থেকে বাঁচার তৌফিক দান করো খোদা। আশিয়ান সবটা শুনেও না শোনার ভান করলো। এদিকে তারজিয়ান তিক্ত মেজাজে একের পর এক ফুটেজ চেক করে যাচ্ছে। কিছু একটা মনে পড়তে কৌতূহল বশত আশিয়ান তাকে জিজ্ঞেস করলো, মেয়েরিমা হুট করে তো অসুস্থ হলো কিভাবে? আকস্মিক এত সাংঘাতিক জ্বর আসার কথা তো না, তুই মেরেছিস নাকি ওকে? বড় ভাইয়ের কথা শুনে মেজাজ সামলাতে দাঁতে দাঁত চেপে তারজিয়ান বিড়বিড়িয়ে বলে উঠল, এই বজ্জাত বউয়ের জন্য আমার শখের বাসর বিপদের রূপান্তর হয়েছে। এতদিন বউকে পাওয়ার অপেক্ষায় বরবাদ হয়েছি, এবার গিয়ে বদনাম করাতে হচ্ছে। শালার দুদিনের জিন্দেগিতে খোদার 30টা দিনই অসম্মানিত হতে হয়। আশিয়ান পুনরায় ভ্রু কুঁচকে একটি প্রশ্ন শুধালে ইস্তিরাজ মাছ পথে দাঁড় করিয়ে বলে ওঠে, তোর নাম আরশিয়ান না রেখে আহাম্মুক রাখা উচিত ছিল। বিবাহিত পরও বউয়ের সাংঘাতিক জ্বরের কারণ হতে পারিসনি ব্যাটা। সেমনিও মিস্টার আরশিয়ান ইসরাফ চৌধুরী। হুট করে বিষয়টা মস্তিষ্কে খেলে যেতেই ভীষণ বিব্রত হলো আশিয়ান। নির্লজ্জ তারজিয়ান মৃদু ভীষণ খেল। ওদের দু ভাইকে জব্দ করতে পেরে মনে মনে বাঁকা হাসলো ইস্তিরাজ, কিন্তু তার হাসিকে দুঃখে রূপান্তরিত করতে আশিয়ান বলে উঠল, অবিবাহিত থেকেও তোর শত শত অভিজ্ঞতা অর্জনের কথাটা মিস ফারজানের কানে দিতে হবে দেখছে। ইস্তিরাজ হকচকিয়ে উঠল, ঠোঁট দ্বারা জিভ ভিজিয়ে অস্পষ্ট সুরে বলল, ওরে হতচ্ছাড়া, প্রেমটা শুরু হওয়ার আগেই বানজাল করার চেষ্টা করছিস নাকি? লাটুর আম্মা এমনিই পাত্তা দেয় না, উপরন্তু যদি আমার দুষ্টু মনোভাব বুঝে যায় তাহলে কি আর মুরগি খাঁচায় ধরা দেবে? আশিয়ান শুনেও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো না। তার মস্তিষ্ক ডুবে আছে ভিন্ন চিন্তায়। কয়েককাল পেরোতেই আচমকা তারজিয়ান বলে উঠল, পাজল সলভড। ইসিরাজ এবং আশিয়ান হকচকিয়ে তাকিয়ে একসাথে বলে উঠল, মাস্টার মাইন্ডকে? তারজিয়ান বাঁকা হেসে বলল, তোমার এক্স চাচা শ্বশুর উর্বে মিস্টার আশরাফ ওয়াসিদ তো? আশিয়ান ভ্রু কুঁচকে শুধালো। প্রি প্ল্যান্ড অ্যাটাক ছিল। তারজিয়ান ঠোঁট কামড়ে হেসে দুপাশে মাথা নাড়িয়ে বলল, না, জেলাস আরফিদ মাতার হয়ে এসেছিল। নিজেকে সামলাতে না পেরে হাতে থাকা পিস্তলের ইচ্ছাকৃত প্রয়োগ করেছে। প্রথমত গুলিটা চালিয়েছে মিস ফারজানার উপর, অথবা রিসোর্টের দুটো লাইট নষ্ট করেছে। পরিশেষে আমাদের গার্ড তাড়া করতে নিলে কেয়ারটেকার সহ তাদেরও মেরে ফেলেছে। ইসরাজের হাত মুষ্টিবদ্ধ হয়ে আসলো। কণ্ঠে রাগ চেপে ক্ষুদ্র স্বরে শুধালো, মিস ফারজান একজন আউটসাইডার, ওনার সাথে শত্রুতার কোনো কারণ আমি দেখছি না। তাহলে ওনাকে গুলি করলো কেন? তারজিয়ান চিন্তিত স্বরে বলল, আমার প্রশ্ন সেম জায়গায়। অবিশ্বাস্য ব্যাপারটা হলো আরভিদ মিস ফারজানাকে জেনে শুনে টার্গেট করেছে। ট্রিগার প্রেস করার সময় উচ্চস্বরে বলেছিল, আমার কাজে বাধা দিয়েছে সেবার মরশালী। আশিয়ান ভ্রু কুঁচকে শুধালো, আমি যতটুক জানি আরভিদ খুব একটা শার্প শুটার নয়। উপরন্তু সে যদি মাতাল হয়ে থাকে তাহলে তার টার্গেট মিস হওয়ার চান্স 90% বেড়ে যায়। ওর অ্যাকুরেটলি শুট করাটা আমাকে চমকে দিচ্ছে। মিস ফারজানের সাথে আরভিদের কিছু একটা সম্পর্ক আছে অবশ্যই, খুব সম্ভবত মিসেস প্রিমার সাথেও। আশিয়ানের বলা কথাটা বাকি দুজনের মস্তিষ্কে আঘাত করলো। তারজিয়ান শান্ত গলায় বলে উঠল, মাতাল বলতে ড্রাগ অ্যাডিক্টেড বুঝিয়েছি। আরভিদ মস্তিষ্কের সচলতা বাড়াতে ড্রাগস নেয়। ওসব ড্রাগস মস্তিষ্কের কার্যক্ষমতা খুব দ্রুত বাড়িয়ে দেয়। ভাইয়ার অ্যাক্সিডেন্টের পর ওর খোঁজ রাখতে গিয়ে এসব জানতে পেরেছি।
আশিয়ান কিছু একটা চিন্তা করে বলল, ব্যাপারটা যেন আপাতত কোনোভাবে মিডিয়ায় লিক না হয়। পরিস্থিতি সামলানোর জন্য লোকদের কাজে লাগিয়ে দেন। আমি কোনো ধরনের হতাশামূলক নিউজ চাচ্ছি না। তারজিয়ান এবং ইস্তিরাজ একে অপরের দিকে একবার তাকে বাঁকা হেসে সৌম্য স্বরে বলল। হয়ে যাবে। আশিয়ান চৌকস দৃষ্টি নিক্ষেপ করে কিছু একটা ভেবে বিড়বিড়িয়ে বলল, এবার ঘুঘুর ফাঁদে পা দেওয়ার সময় এসছে। আরও কিছু আলাপ আলোচনার মাঝে আকস্মিক দরজায় নখ পড়ার শব্দ হতেই তারা থেমে যায়। ইস্তিরাজের পিয়ে দরজাটা খুলে সামান্য মুখ বাড়িয়ে বলে, মিসেস প্রেমা, ম্যামের জ্ঞান ফিরেছে। উনি পাগলাটে আচরণ করছেন। আপনারা যদি একটু আসতেন। বাকি কথা শেষ হওয়ার আগে বসা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ালো আশিয়ান। লম্বা লম্বা পা ফেলে প্রিমার কেবিনের দিকে এগিয়ে গেল। তার সাথে এগিয়ে গেল বাকিরাও। কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই আশিয়ান দেখলো একজন নার্স শক্ত হাতে প্রিমাকে ধরে রেখেছে। প্রিমা ছাড়ানোর চেষ্টা করে বলছে, আমি বুবুর কাছে যাব, ছাড়ুন আমার হাত। নার্সটা বিচলিত স্বরে ভদ্রভাবে বলছে, ম্যাম, আপনি নিজেই অসুস্থ, একটু ধৈর্য রাখুন। ডক্টর আসুক, আপনার চেক আপ শেষে আমরা আপনাকে দেখা করার অনুমতি দেব। এভাবে জোরাজুরি করে নিজের ক্ষতি করবেন না প্লিজ। প্রিমা নাসুর বান্দা। টানাটানির এক পর্যায়ে ক্যানোলা স্বরে রক্ত বেরিয়ে এসেছে। হাত নিশ্চল রক্তিম তরলে ভেসে যাচ্ছে সাদা কমফোর্টার। আশিয়ান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে কোনো রূপ দ্বিধা ছাড়া প্রিমাকে শক্ত করে জড়িয়ে ধরে। প্রিমা একটু থামে, অতঃপর মুখ তুলে আশিয়ানের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, বুবুর সাথে দেখা করতে চাই। আশিয়ান নীরব দৃষ্টিতে ওর পানে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে,